তো আজকে হচ্ছে 24শে নভেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 73তম ক্লাস এবং তামাদি আইনের চতুর্থ ক্লাস। আজকে হচ্ছে 24শে নভেম্বর, রোজ রোববার। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 6 নাম্বার প্রশ্নটা, যেখানে না যেখানে তামাদি আইনের 6 ধারা আলোচনা করা হয়েছে। সরি, 18 ধারা। আমাদের সাজেশনের 6 নাম্বার প্রশ্ন আর তামাদি আইনের 18 ধারা। তঞ্চ তঞ্চকতা বা প্রতারণা কি? আমাদের তামাদি আইনে তঞ্চকতা সম্পর্কে, প্রতারণা বা ফ্রড সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনার 18 ধারায়। তো এখানে জিজ্ঞাসা করতেছে যে তঞ্চকতা বা প্রতারণা কি। বাদী যদি তঞ্চকতার অভিযোগে মামলা দায়ের করে তাহলে তা তামাদির মধ্যে কোন সময় বা তারিখ হতে গণনা করা হবে? বাদী যদি তঞ্চকতার অভিযোগে কোনো মামলা দায়ের করে তাহলে তামাদির মধ্যে কোন সময় বা তারিখ হতে ওই সময়টা তার মামলা করা তামাদি একটা গণনা করা হবে। অথবা প্রতারণা প্রমাণিত হলে প্রতারণার সনক্তার সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ব্যাখ্যা করুন। এর উত্তরও যা, বির উত্তরও তাই। ইভেন এখানে আমাদের তামাদি আইনে ইংলিশে প্রশ্ন আসার একটা ট্রেন্ড আছে। নট অনলি তামাদি আইন, যে কোনো সাবজেক্টেই এক লাইন ইংলিশে দিয়ে দিয়ে বললো যে অমুক তামাদি আইন অনুসারে ব্যাখ্যা করুন। তো ওই জায়গায় আপনি দেখবেন যে ফ্রড শব্দটা আছে কিনা। ফ্রড থাকলেই ধরে নেবেন ওটা তামাদি আইনের কোন জায়গা থেকে আসছে। আপনি ইংলিশ যদি বুঝলেন তাহলে তো বুঝলেনই, আর না বুঝলে যারা বুঝেন না ফ্রড তো অ্যাটলিস্ট বুঝবেন। তাহলে তামাদি আইনে ফ্রড শব্দটা থাকলে ধরে নিতে হবে এটা কত আঠারো ধারার ধারা প্রশ্ন। 18 ধারাতে। তো প্রতারণা সম্পর্কে আসলে তামাদি আইনে 18 ধারা কি বলছে? তামাদি আইনে 18 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি মামলা বা আবেদন দাখিল করার অধিকারী, কিন্তু তার কাছ থেকে মামলা করার যে সে অধিকারী এই কথাটা তার কাছ থেকে গোপন রাখছে, বা কোনো দলিল যদি তার মামলা করার ক্ষেত্রে দরকার হয় এই দলিল তার কাছ থেকে গোপন রাখছে। উদাহরণস্বরূপ বলা যায়, এবং যদি কোনো কিছু তার কাছ থেকে গোপন রাখে তাহলে যেদিন ওই অধিকার বা দলিল সম্পর্কে সে জানতে পারবে সেদিন থেকে তার মামলা বা আবেদন করা তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিভাবে? অনুপ পৈতৃক সূত্রে 1 বিঘা জমির মালিক। তো অনুপের প্রতিবেশী এক লোক, সে অনুপকে বলল যে অনুপ, তোমার এই 1 বিঘা জমির মালিক প্রকৃতপক্ষে তুমি না, এই 1 বিঘা জমির মালিক আমি। এটা পরে বলতেছে, তার আগে সে ওই প্রতিবেশী একটা জাল দলিল তৈরি করছে। জাল দলিল তৈরি করে সেখানে দাতা দেখাইছে অনুপের পিতারে, আর গ্রহীতা দেখাইছে ওই প্রতিবেশীরে। এবং সে ধরেন আজকে দলিলটা তৈরি করছে 2024 সালে, কিন্তু অনুপ্রে এই জাল দলিলের ব্যাপারে কিছু জানায়নি। অনুপ্রে জানাইছে ধরেন 4 বছর পরে গিয়ে। কারণ আমরা জানি তামাদি আইনে দলিল বাতিলের জাল দলিল বাতিলের বা অবৈধ মনে ঘোষণামূলক মামলা তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। তো উনি তৈরি করলো 2024 সালে, কিন্তু ধরেন 20 সালে তৈরি করলো, 24 সালে আইসা দেখাইছে যে এই জমির মালিক আমি। উনি এইটা করতে 4 বছর গোপন রাখছে এই কারণে উনি মনে মনে ভাবছে যে তাহলে তো আমি যখন দেখাবো অনুপের মামলা করার তামাদি মেয়াদ শেষ, তাহলে তামাদি আইনে 3 ধারা অনুযায়ী অনুপের মামলা কি হবে? খারিজ হবে। বাট অ্যাকচুয়ালি এখানে অনুপ যখন এই যে যে তার কাছ থেকে যে গোপন রাখা হলো, যতদিন গোপন রাখছে ততদিন তামাদি মেয়াদ গণনা হতে সময় কি যাবে। যেদিন অনুপ জানতে পারলো, অর্থাৎ 2024 সালে যেদিন জানতে পারলো, সেদিন থেকে তার নতুন করে তামাদি মেয়াদ গণনা। সেই দিন থেকে কত বছর? 3 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি তামাদি আইনের 18 ধারার সার সংক্ষেপ। অর্থাৎ প্রতারণা কইরা যদি আপনার মামলার কারণ সম্পর্কে আপনার কাছ থেকে গোপন রাখা হয়, তাতে যদি 100 বছরও গোপন রাখা হয়, যেদিন থেকে আপনি জানবেন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বাট এটা বাদী বাদী তো প্রমাণ, বাদী তো দাবি করে যে ওনার বাদীরে তো আদালত জিজ্ঞাসা করবে যে আপনার জমি দলিল তো 2020 সালের, তা আপনি 24 সালে এসে মামলা করলেন কেন? তাহলে বাদীর তো ব্যাখ্যা দিতে হবে যে কেন আমার এই তামাদি, আমার এই যে যে বিলম্ব হলো, কেন এটা মওকুফ পাবে। কারণ এই সময়টা আমার প্রতারণা করে আমারে আমার এই মামলার কারণ থেকে আমার জানতে দেওয়া হয়নি। যখন আমি জানলাম তখন থেকেই আমি 3 বছরের মধ্যে মামলাটা দায়ের করেছি। তো আমাদের তামাদি আইনে প্রতারণা শব্দের ইংরেজি ব্যবহার করছে ফ্রড। কি বললেন? ফ্রড। আর দণ্ডবিধিতে ব্যবহার করছে চিটিং। দণ্ডবিধিতে ব্যবহার করছে চিটিং। তো তাহলে
আমরা প্রথমে চলে আসি, দেখেন এ আর বি ভূমি এ ও যে উত্তর, বি এর ও যে উত্তর। ভূমিকা, প্রতারণার ক্ষেত্রে কখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, সেটা ওই রস্যইটা কেটে দেন, সেটা তামাদি আইন 1908-এর 18 ধারায় আলোচনা করা হয়েছে। কত ধারায়? 18 ধারা আলোচনা করা হয়েছে। 18 ধারার সারমর্ম হলো, যখন প্রতারণা সম্পর্কে সর্বপ্রথম অবগত হয় তখন থেকে, আন্ডারলাইন করেন, সর্বপ্রথম অবগত হয় তখন থেকে, বা যে নথি গোপন করে প্রতারণা করা হয়েছে, ধরেন ওই যে হয় সে জাল দলিলের কথা জানলো, অথবা ওই দলিলটা এক প্রকারের নথি, যে নথি গোপন করে প্রতারণা করা হয়েছে উক্ত নথি দাখিল করতে পারে বা দাখিল করতে অপরপক্ষকে বাধ্য করতে পারে, তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাহলে এখানে বলতেছে যে যে কারণ আপনাদের গোপন করছে প্রতারণা করে, সেই কারণ যেদিন থেকে জানবেন সেদিন থেকে শুরু হবে, অথবা যে নথি আপনার কাছ থেকে গোপন করছে সেই নথি যেদিন আপনি উত্থাপন করতে পারবেন বা প্রতিপক্ষের উত্থাপন করাইতে পারবেন, সেদিন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো প্রতারণা বা তঞ্চকতার অর্থ দেখেন, প্রতারণা বা তঞ্চকতা, ভালো বলতে শোনা যায় তঞ্চকতা। তামাদি আইনের 18 ধারায় প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী প্রতারণা বা তঞ্চকতা অর্থ হলো কোনো ব্যক্তিকে তার অধিকার হতে বঞ্চিত করতে বা বঞ্চিত করার প্রচেষ্টায় ছলনা করা। কোনো ব্যক্তিকে তার অধিকার হতে বঞ্চিত করাতে বা বঞ্চিত করার প্রচেষ্টায় কি করা? ছলনা করা। তো প্রযোজ্যতা যদি আমরা দেখি, প্রযোজ্যতা তামাদি আইনের 18 ধারা শুধুমাত্র মকদ্দমা বা, ওই নটা কেটে দেন, মকদ্দমা বা আবেদন দাখিলের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই যে তামাদি আইনের 18 ধারা, এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মকদ্দমা বা আবেদন দাখিলের তামাদি মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তো আমরা শর্ত সমূহ চলে আসি। 18 ধারার শর্ত সমূহ দেখেন, যে 18 ধারা অনুযায়ী প্রতারণা হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। মানে আপনি যদি 18 ধারা অনুসারে কোনো আহ, বিষয়টাকে প্রতারণার বলে গণ্য করতে চান, তাহলে অবশ্যই নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করতে হবে। এক নম্বর দেখেন, গোপন রাখা। কি গোপন রাখবে? যেমন মামলা দায়েরের জন্য যে দলিল প্রয়োজন, সেই দলিলটি মামলা দায়েরের অধিকারী ব্যক্তির নিকট থেকে কি রাখা? গোপন রাখা। ওই যে জাল দলিলের বিষয়ে অনুপ্রে জানতে দেওয়া হয় নাই, মানে যার বিরুদ্ধে জাল দলিলটা ব্যবহার করবে ওই দলিলটা তার কাছ থেকে কি রাখছে? গোপন রাখছে। এই গোপন রাখা হয়েছে এই উদ্দেশ্যে, যাতে নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষ হয়ে যাক, পরবর্তীতে যাতে সে তার মামলা করলে সে যাতে 3 ধারায় তার মামলাটা কি হয়? খারিজ হয়। গোপন রাখা হতে হবে, আন্ডারলাইন এটা বলতেন, প্রতারণার মাধ্যমে। গোপন রাখার ক্ষেত্রে অবশ্যই একটা মানে খারাপ উদ্দেশ্য থাকতে হবে, সরল বিশ্বাসে গোপন রাখলে হবে না। তো সেটা হচ্ছে গোপন রাখা হবে অবশ্যই প্রতারণার মাধ্যমে। যেমন বাদী বা দরখাস্তকারী যে দলিলের অধিকারীর উপর ভিত্তি করে মামলা দায়ের করবে, সেটা সম্পর্কে প্রতারণামূলক উপায়ে গোপন রাখা হবে। ওই যে ওই দলিলটা প্রথমে লাগছে দলিল গোপন রাখা, দ্বিতীয়ত বলছে এই যে দলিলটা যে গোপন রাখছে, অবশ্যই সেটা কি উপায়? প্রতারণামূলক উপায়। সরল বিশ্বাসে রাখলে কিন্তু হবে না। 3 নাম্বারটা দেখেন, প্রতারণা হতে হবে সক্রিয়। 18 ধারার অধীন কোনো কিছু প্রতারণা হতে হবে, এটা প্রতারণা হতে হবে এটা অবশ্যই দেখাতে হবে যে প্রতারণাটা ছিল স্বেচ্ছামূলক। 18 ধারার অধীন কোনো কিছু প্রতারণা হতে হলে, কিছুর কাটে দেন, কোনো কিছু প্রতারণা হতে হলে, কিছুর রটা কাটেন, আর প্রতারণা হতে হলে হবে কেটে ল করেন আর কি। প্রতারণা হতে হলে এটা অবশ্যই দেখাতে হবে যে প্রতারণাটা ছিল স্বেচ্ছামূলক। শব্দটা বলতেন স্বেচ্ছামূলক, মানে আগেরটা ওই যে প্রতারণামূলক ভাবে করছেন, আরে আপনি এই যে গোপনটা করছেন এটা সক্রিয় হইতে হবে। সক্রিয় মিনস ইন্টেনশনালি করছেন। ইন্টেনশনালি মানে হচ্ছে কি? স্বেচ্ছায়। আপনারে মানে আপনি অনিচ্ছায় করেন না, আপনি নিজের ইচ্ছায় করছেন, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে তার অধিকার সম্পর্কে জানতে না পারে সে উদ্দেশ্যে প্রতারণা করা হয়েছিল। ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে এই মামলা দায়েরের বিষয়বস্তু সম্পর্কে বা এই দলিল সম্পর্কে জানতে না পারে, এই জন্যই প্রতারণাটা করা হয়েছিল। ঠিক আছে? তাহলে আমরা এখানে যা যা পেলাম সেটা হলো প্রতারণা কি কি হতে হবে বলেন। জানেন, প্রথম যেটা সেটা হলো অবশ্যই গোপন রাখতে হবে নাকি। দ্বিতীয়টা হলো অবশ্যই সেটা প্রতারণামূলক ভাবে হতে হবে। আর তৃতীয় যেটা পেলাম
সেটা হলো, এটা কি হতে হবে? সক্রিয়ভাবে বা স্বেচ্ছায় হতে হবে। বসেন, সক্রিয়ভাবে বা স্বেচ্ছায় হতে হবে। তো আমরা পরের পয়েন্টটা দেখি, যে প্রতারণার ক্ষেত্রে যখন তামাদি মেয়াদ গণনা শুরু হয়, আন্ডারলাইন করেন, প্রতারণার ক্ষেত্রে যখন তামাদি মেয়াদ গণনা শুরু হয়। আপনাদের এক্সট্রা দুইটা আছে না, দিয়ে দেন তো, অনুপ একটা দেন, উনি একটা দেন। প্রতারণার ক্ষেত্রে যখন তামাদি মেয়াদ গণনা শুরু হয় বা প্রতারণা প্রমাণিত হলে প্রতারণা শনাক্তের সময় হতেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেখেন, 18 ধারা অনুসারে প্রতারণার ক্ষেত্রে নিম্নলিখিত সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। পরীক্ষার প্রশ্নে জানতে চাইছে যে প্রতারণার ক্ষেত্রে কোন সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেখেন, নিম্নলিখিত সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এক, যে ক্ষেত্রে মকদ্দমা বা আবেদন দাখিল করার বাদীর অধিকার প্রতারণামূলক ভাবে বিবাদী গোপন করেছে। যখন প্রতারণামূলক ভাবে যখন গোপন করছে এই সম্পর্কে সে যখন জানবে, তখন থেকেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আচ্ছা, যে সত্যের উপর বাদীর এমন অধিকার প্রতিষ্ঠিত সেই সত্য গোপন রাখা হয়েছে, মানে ওই যে বাদী একটা জিনিসের মামলা করার অধিকারী, কিন্তু তারে ওই ওই সত্যটা তার কাছ থেকে কি রাখা হয়েছে? গোপন রাখা হয়েছে। এমন সত্য প্রতিষ্ঠার জন্য যে দলিল প্রয়োজন সেই দলিল প্রতারণামূলকভাবে গোপন রাখা হয়েছে, অথবা এই সত্য প্রতিষ্ঠার জন্য বাদীর যে দলিল প্রয়োজন সেই দলিল ওনার কাছ থেকে কি রাখা হয়েছে? প্রতারণামূলকভাবে গোপন রাখা হয়েছে। তো দেখেন, উপরে উল্লেখিত 1 ও 2 নং ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ সর্বপ্রথম প্রতারণার বিষয়ে জানতে পারে, তখন থেকে। 1 আর 2-তে কি আছে? 1 আর 2-তে আছে যে অধিকার প্রতারণামূলকভাবে বিবাদী গোপন করেছে, মামলাকার অধিকার যদি গোপন করে, আর যে সত্যের উপর অধিকার প্রতিষ্ঠিত সেই সত্য কি রাখছে? গোপন রাখছে। এই দুইটা ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ সর্বপ্রথম প্রতারণার বিষয়ে জানতে পারে, তখন থেকে। অন্যদিকে আন্ডারলাইন করেন, তৃতীয় ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন, বানানটা ভুল আছে, তৃতীয় ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা আবেদনকারী এমন দলিল হাজির করতে অপর পক্ষকে বাধ্য করতে পারত সেদিন থেকে। তাহলে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন থেকে সে জানবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর তৃতীয় ক্ষেত্রে যখন সে প্রতিপক্ষরে দলিল হাজির করতে বাধ্য করতে পারবে সেই দিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আমরা সহজ কথা বললে এইভাবে বোঝাই যে যখনই আপনি কোনো দলিলের ব্যাপারে জানবেন তখন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, বা যখনই আপনি আপনার মামলা করার কারণ সম্পর্কে জানলেন, তাতে আপনারা যতদিনই প্রতারণা করে গোপন রাখুক না কেন, যে মুহূর্ত থেকে আপনি জানবেন সেই মুহূর্ত থেকে আমরা আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো আমরা উদাহরণে আসি। কেন? হ্যাঁ, কি আপনি মিলান তাইলে? তানবীরে দিছি? কোন সময় দিলাম? আপনার তো এতক্ষণ দেখলাম না। আপনি ফেরেশতা হয়ে গেলেন নাকি? আচ্ছা দেখেন, অন্যদিকে তৃতীয় ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন বাদী বা আবেদনকারী এমন দলিল হাজির করতে অপর পক্ষকে বাধ্য করতে পারত। বলেন। আচ্ছা, বাধ্য কিভাবে করবেন? আপনি জানলেন যে সে আমার বিরুদ্ধে মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে আমি জমি বিক্রি করতে যাচ্ছি, তাই আমার জমি কিনতে আসে, তারে এসে সে খুঁচাই দিচ্ছে যে ওই জমি কিনো না, ওই জমির মালিক হলাম আমি। কেন? অমুকের পিতা বেঁচে থাকা অবস্থায় আমার কাছে এই জমি বিক্রি করে গেছে, কিন্তু ওই এই কথা আমি লোক মারফত শুনতেছি, কিন্তু আমার এসে বলতেছে না, দেখাচ্ছে না। তাহলে যেদিন থেকে আমারে, মানে তারে আমি ডাকলাম, ডাইকে বললাম যে তুমি যে মানুষের কাছে এই কথা বলে বেড়াচ্ছ, তোমার যে দলিল আছে কো? তা আছে, আজ দেই কাল দেই, দেখায় না। তা যেদিন থেকে তার আমি হাজির করতে পারলাম, যেদিন থেকে আমি তার দলিলটা কি দেখলাম যে আসলেই সে আমার বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, তখন থেকে তার বিরুদ্ধে আমার মামলা করার তামাদি মেয়াদ কোনো নাকি শুরু হলো। বুঝতে পারছেন? জি।
লেখেন, যেটা মন চাই লেখেন। তো উদাহরণটা দেখেন, খুলনায় বাবুর একটি বাড়ি রয়েছে। আলামিন প্রতারণামূলক উপায়ে একটি জাল দলিল তৈরি করে। জাল দলিলটা তৈরি করলো কে? আলামিন। বাড়ি আছে কার? বাবু। যেখানে উল্লেখ থাকে যে বাবু আলামিনের নিকট লেখেন। বাবু, যেখানে মানে ওই জাল দলিল উল্লেখ আছে যে বাড়ি মালিক তো বাবু, বাবু আলামিনের নিকট উক্ত বাড়িটি কি করেছে? বিক্রয় করেছে। এবং আলামিন প্রতারণার উদ্দেশ্যে দলিলের বিষয়বস্তু গোপন রাখে। তাহলে বাড়ির মালিক প্রকৃতপক্ষে হচ্ছে বাবু, আর জাল দলিল তৈরি করছে কে? আলামিন। এবং জাল দলিল আলামিন উল্লেখ করছে যে এই বাড়িটা আলামিনের কাছে বিক্রয় করছে কে? বাবু। যদিও কোনো জাল দলিল বাতিল করার মকদ্দমার তামাদি মেয়াদ 3 বছর, কিন্তু উপরোক্ত ক্ষেত্রে বাবু যেদিন থেকে উক্ত জাল দলিল সম্পর্কে জানতে পারবে সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ কি হবে? শুরু হবে। মানে ধরেন এরকম যদি হয়, যেমন দেখেন, বাবু যদি জাল দলিল সম্পাদনের 5 বছর পর উক্ত দলিল সম্পর্কে জানতে পারে, তবে সেদিন থেকে 3 বছরের মধ্যে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে হবে। আর এই যে যে তারে 5 বছর জাল দলিল তৈরি করে তার কাছ থেকে গোপন রাখছে, এই সময়টা বাদীর মামলা করার তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে? বাদ যাবে। বুঝতে পারছেন? তো আমরা বিচারিক নজির সাহেবের কাছে চলে আসি। দেখেন বিচারিক নজির, হাসনা বানু বনাম কেয়ামতুল্লাহ। পরীক্ষার খাতায় যখন লিখবেন তখন আপনারা লিখতে লিখতে কেয়ামত হওয়ার মতো অবস্থা। হাসনা বানু বনাম কেয়ামতুল্লাহ 50 DLR AD 50 মামলায় বলা হয়েছে যে যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে কোনো দলিল সৃজন করা হয়। সৃজন শব্দটা আমাদের আইন আদালতে, আদালত প্রাঙ্গণে ব্যবহৃত হয়। সৃজন মানে হলো তৈরি করা। যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে কোনো দলিল সৃজন করা হয় সেক্ষেত্রে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ প্রতারণা জানার তারিখ থেকে শুরু হবে। ভালো একটা কথা আন্ডারলাইন করেন, দলিল সম্পাদনের তারিখ থেকে। দলিলটা সম্পাদন করতে 5 বছর আগে, বাট আমি প্রতারণার কথা জানছি 5 বছর পরে, তাহলে আমার মামলা করার তামাদি মেয়াদ কি দলিল সম্পাদনের তারিখ থেকে শুরু হবে? না, যেদিন থেকে জানছি সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পারছেন? এই তো প্রতারণা। প্রতারণা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? ফ্রড, FRAUD, ফ্রড। ওটা আপনারা মিস করছেন। আমি অলরেডি বলছিলাম যে তামাদি আইনে প্রতারণার ইংরেজি ব্যবহার করছে ফ্রড, আর দণ্ডবিধিতে কি? চিটিং। ধন্যবাদ। কোনো প্রশ্ন যদি না থাকে আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি। 7 নম্বরে আছে দেখেন, 7-এ স্বীকৃতির কারণে নির্ধারিত মেয়াদ গণনায় কখনো কিভাবে প্রভাব পড়ে। ধারা 19 এর উত্তর যা। বি দেখেন, তামাদি আইন 1908 অনুযায়ী তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, লিখিত স্বীকৃতির ফলাফল কি? মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোন লিখিত স্বীকৃতির আইনগত বৈধতা কি? সংশ্লিষ্ট আইন উল্লেখে উত্তর দিন। এই A আর B দুইটার উত্তর কি? একই। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু তামাদি আইনের মোটামুটি 3 ধারা থেকে 18 ধারা পর্যন্ত কোন ধারা কিন্তু বাদ দেই নেই, সবই পড়ছি। তো এখন এই লিখিত প্রাপ্তি স্বীকার বা লিখিত স্বীকৃতি, এটা আসলে আলোচনা করছে আমাদের তামাদি আইনের 19 ধারায়, অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। এই বিষয়টা আসলে কি? সেটা হলো যে আপনি একজনের বিরুদ্ধে মামলা করার অধিকারী। এখন ধরেন একটা মামলা করার, আপনি একজন অনুপের কাছে টাকা পান, অনুপ বললো যে আমি টাকা পয়সা দিতে পারবো না, তাহলে যেদিন থেকে জানলেন যে টাকা পয়সা দিতে পারবে না সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে। 1 বছর গেছে, 2 বছর গেছে, আপনি মামলা এখনো করেন নাই। এখন অনুপ এসে বলতেছে যে 2 বছর যেহেতু মামলা করেন নাই, আপনি আমার কাছে আসলেই টাকা পাবেন, এই যে আমি স্বীকার করে গেলাম। তো স্বীকার করলো উনি কয় বছর পরে আইসা, যখন আমার তামাদি মেয়াদ আছে কতদিন? 1 বছর। তো অনুপ যদি ওই স্বীকার করার পরে আবার যদি বলে ভবিষ্যতে টাল বাহানা করে টাকা না দেয়, তাহলে ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ওই দিন থেকে এমনি যদি সে স্বীকার না করতো তাহলে থাকতো 1 বছর। কিন্তু যেহেতু লিখিত আকারে সে স্বীকার করে নিছে, এখন আবার তার আছে ওই দিন থেকে কত বছর? 3 বছর। তো এটাই হচ্ছে লিখিত
প্রাপ্তি স্বীকার। এবং এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, এই লিখিত প্রাপ্তি স্বীকার অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে করতে হবে। এটা লিখিত হতে হবে, স্বাক্ষরিত হতে হবে। এটা স্বয়ং ওই ব্যক্তি করতে পারে অথবা তার বৈধ প্রতিনিধি করতে পারে। বৈধ প্রতিনিধি মানে হলো ধরেন তার অ্যাডভোকেট বা তার আইনগত প্রতিনিধি, তারাও করতে পারে। এবং এই স্বীকৃতিটা যে স্বয়ং ওই বাদীর কাছে দিতে হবে এমন কোনো কথাও নাই, অন্য কারো কাছেও কি দিতে পারে। তবে অবশ্যই এটা লিখিত হতে হবে, স্বাক্ষরিত হতে হবে। তো এই 19 ধারার যে বিষয়বস্তু, এটার একটু বর্ধিত রূপ হচ্ছে, মানে এটার 19 লিখিত প্রাপ্তি স্বীকারের মতোই আর একটা অংশ হচ্ছে আপনার 20 আর 21। কত কত বলেন? 20 আর 21। 20 ধারাও আমরা পড়বো, 21 ধারাও পড়বো। 20 ধারায় বলছে কি, যে কেউ যদি কারো কাছ থেকে টাকা নেয়, ধরেন একজন লোক একটা রুবেলের কাছ থেকে 1 লাখ টাকা নিছে অনুপ, কথা আছে যে 1 বছরের মধ্যে যদি অনুপ টাকা ফেরত না দেয় তাহলে রুবেল আইনগত পদক্ষেপ নিতে পারবে। তো এখন 1 বছরের মধ্যে অনুপ টাকা দেয় নাই, তাহলে যেদিন 1 বছর শেষ হয়ে গেছে সেদিন থেকে রুবেলের মামলা করার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। কত বছরের মধ্যে দিতে হবে? 3 বছর। কিন্তু দেখা গেল 2 বছর পর্যন্ত রুবেল কোনো মামলা করে নাই। 3 বছরের মাথায় এসে, মানে তামাদি মেয়াদ এখন শেষ হয় নাই, অনুপ লিখিত প্রাপ্তি স্বীকার দেয় নাই, 19 ধারায় লিখিত প্রাপ্তি স্বীকার দেয় নাই, বাট অনুপ সুদের টাকা কিছু দিয়ে গেছে, অথবা 1,10,000 দিয়ে গেছে, বললো যে আর বাকি 90,000 আমি দিবানি, এতদিন যেহেতু মামলা করেন নাই, এই যে আপনি আসলে আমার কাছে টাকা পাবেন, এই যে লিখিত না দিলেও আমি এই যে 10,000 দিয়ে গেলাম। তাহলে এক্ষেত্রেও এই যে যে টাকা দিলেন এদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো কত দ্বারা? 20 দ্বারা। তাহলে 19 আর 20-এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? 19-এর ক্ষেত্রে এটা যে কোনো ধরনের মামলার ক্ষেত্রে হতে পারে, এবং এখানে 19-এর ক্ষেত্রে আপনি লিখিতভাবে স্বীকার করছেন যে আমি আসলেই অমুক রিবে দখল করছি, আমি আসলেই অমুকের কাছে টাকা, আমার কাছে আসলেই টাকা পাই, এবং এটা আপনি স্বীকার করছেন তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে, স্বাক্ষরিত হইতে হবে। আর 20-এ আমি কোনো প্রাপ্তি স্বীকার টিকার কিছু করি নাই, বাট আমি যে তার ধারের টাকা নিছিলাম সেটা কি দিছি, আহ, মূল মূল আসল দিছি অথবা সুদ দিছি, যাই দেখ না কেন সেদিন থেকে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো কত? 20। এবার আমরা করবো 21। 21 হচ্ছে এরকম যে 2 জন ব্যক্তি টাকা নিছে, রুবেলের কাছ থেকে অনুপ নিছে আর রহমত নিছে। অনুপ নিছে 10,000, রহমত নিছে 10,000, 2জন একসাথেই আসছিল। তো লেখা আছে যে 1 বছরের মধ্যে টাকা না দিতে পারলে রুবেল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে। তো ঠিকই 1 বছরের মধ্যে তাদের কেউ টাকা পয়সা দেয় নাই, তাহলে রুবেলের আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ সৃষ্টি হলো। কয় বছরের মধ্যে? 3 বছর। ওই যে 1 বছরের মধ্যে তো দেয় নাই, তাহলে মামলাটা করতে হবে ওই 1 বছর শেষ হওয়ার 3 বছরের মধ্যে। তো রুবেল 1 বছর দেখলো, 2 বছর দেখলো, ইতিমধ্যে টাকা নেওয়ার সময় ছিল 2 জন, অনু পয়সা 10,000 দিচ্ছে, যে ভাই 10,000 আমি দিলাম। তাহলে অনুপ যে 10,000 দিল, তাহলে অনুপের বিরুদ্ধে, অনুপ যেদিন থেকে টাকা দিল সেদিন থেকে আবার তার বিরুদ্ধে মামলা করার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু রহমত তো টাকা এখনো দেয় নাই, তাহলে রহমতের কি নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে নাকি আগের তামাদি মেয়াদই চলবে? এটা নির্ভর করে যে অনুপ আর রহমতের সম্পর্কের উপরে, মানে তারা কি 2জন একসাথে ধার নিছিল কিনা, তারা কি হিন্দু যৌথ এজমালি পরিবারের সদস্য কিনা, বুঝতে পারছেন? অথবা সদস্য না হোক, যখন তারা টাকা নিছিল তখন কি এই আহ মর্মে টাকা নিছিল কিনা যে আমরা 2জনে একসাথে নিলাম, একজন টাকা শুধাইলেই আর একজনের শোধ হিসেবে গণ্য হবে, এরকম কথা আছে কিনা। যদি অনুপ যখন টাকা দিয়ে যাচ্ছিল তখন অনুপ যদি বলে এই 10,000 আমরা 2জনের পক্ষে 10,000 দিয়ে গেলাম, তাহলে 2জনের বিরুদ্ধেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর অনুপ যদি বলে যে না তার টাকা তার মতো, আমি তার দায় নিতে পারবো না, তাহলে অনুপ যে দিল, অনুপের ক্ষেত্রে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, বাট রহমতের ক্ষেত্রে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এটাই হচ্ছে কত ধারা? 21 ধারা। তাহলে 21 ধারা আমাদের অনেকটা ওই যে 7 ধারার মতো আর কি, একটু স্বভাব চরিত্রে মিল আছে। ওই জায়গায় যদি একাধিক বাদী থাকে, একজন দেখা গেল বৈধ অপরাধ, 3জন টাকা দিছিল, একজন বই যখন টাকা আদায় করা মামলা করবে দেখা গেলো একজন পাগল,
তাহলে বাকি দুইজন মামলা করতে পারবে কিনা এটা দেখাইছিল। যদি তাদের মধ্যে পূর্বে থেকে কি থাকে, সম্মতি থাকে, তাহলে তারা মামলা করতে পারবে। আর যদি পূর্বে থেকে সম্মতি না থাকে তাহলে মামলা করতে পারবে না। এটা হলো কত ধারা? 7 ধারা। তো আমরা একটু পড়লে ইনশাল্লাহ আরো ভালো বোঝা যাবে। দেখেন, স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার সম্পর্কে তামাদি আইনের আন্ডারলাইন পয়েন্ট 19 ধারায় আলোচনা করা হয়েছে। 19 ধারা অনুসারে যখন কোনো সম্পত্তির বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য, আন্ডারলাইন করবেন, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কি পূর্বেই যে পক্ষের নিকট উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ লিখিত, এটা বললেন, লিখিত স্বাক্ষরিত করে, লিখিত কি ভাই? স্বাক্ষরিত করে উক্ত দায় স্বীকার করলে উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে তামাদি মেয়াদ নতুন ভাবে শুরু হবে। কবে থেকে? স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে। একেই স্বীকৃতি বা লিখিত প্রাপ্তি স্বীকার বলে। বুঝতে পারছেন? স্বীকৃতি বা কি বলে? লিখিত প্রাপ্তি স্বীকার। তো আমরা একটা উদাহরণ পড়ি, উদাহরণ পড়লে ভালো বুঝবো। দেখেন, বাবু আলামিনের নিকট 10,000 টাকা পায়। কে পায়? বাবু পায়। কার কাছে? আলামিনের কাছে। আলামিন উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাহলে মূলত মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হয় কখন? যখন অস্বীকৃতি জানায় তখন থেকে। এক্ষেত্রে বাবু উক্ত অস্বীকৃতি জানানোর তারিখ থেকে 3 বছরের মধ্যে আলামিনের বিরুদ্ধে অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারে। আপনারা যারা মনে করেন যে আমি 3 বছরের মধ্যে মামলা করব এটাও উল্লেখ করতে চান, তাহলে আপনি বলে দিবেন তামাদি আইনের কত ধারার সম্পর্কে, কত ধারায় কত অনুচ্ছেদে? 57 অনুচ্ছেদ। অর্থ আদায়ের মামলা তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করছে তামাদি আইনের 57 অনুচ্ছেদে। তো এক্ষেত্রে বাবু উক্ত অস্বীকৃতি জানানোর তারিখ থেকে 3 বছরের মধ্যে আলামিনের বিরুদ্ধে অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারে। 2 বছর পর্যন্ত বাবু কোনো মোকদ্দমা দায়ের করেনি। 2 বছর হয়ে গেছে, বাদী কোনো মামলা করেনি। এবং এই সময় আলামিন এসে লিখিত স্বীকৃতি দেয় যে বাবু আসলেই তার নিকট টাকা পাবে এবং সেই টাকা অতি সত্বর বাবুকে পরিশোধ করবে। এটা লিখিত স্বীকৃতি দিবে, মানে আসলেই টাকা পাবে এবং সেই টাকা তাকে কি করবে? পরিশোধ করবে। আলামিন যদি পরবর্তীতে বাবুকে টাকা পরিশোধ না করে, তবে উক্ত স্বীকৃতির দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ শুরু হবে। বুঝতে পারছেন? যদি আবার এসে 2 বছর পর আবার লিখিত দিয়ে যায়, আবারও শুরু হবে। বুঝছেন? এখানে এটা হলো মূল কথা। এখন আমরা এখানে একটা স্টার্টে একটা কথা লেখেন, এখানে একটা, না, কথাটা আগে স্বীকৃতির শর্ত সমূহ এখানে আসি। তাহলে দেখেন 19 ধারার কি কি শর্ত আছে। স্বীকৃতির শর্ত সমূহ 19 ধারা অনুযায়ী স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকারপত্র শর্ত সমূহ নিম্নরূপ। 1, স্বীকৃতি অবশ্যই লিখিত হইতে হবে। 19 ধারা মানেই জিনিসটা কি? লিখিত। এটা মৌখিক হওয়ার কোনো সুযোগ নাই। যার বিরুদ্ধে অধিকার দাবি করা হয় সে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দ্বারা স্বীকৃতিটি স্বাক্ষরিত হতে পারে। মানে বাদী যে বিবাদী হতে পারে সেও সরাসরি স্বীকার করতে পারে, অথবা তার কি বৈধ প্রতিনিধি, তানবীর সরাসরি এসে স্বীকার করতে পারে, অথবা তানবীরের বৈধ প্রতিনিধি এসে স্বীকার করতে পারে। স্বীকৃতিটি অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে। এই মেয়াদ লেখেন তামাদি, এর আগে একটা শব্দ লেখেন, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে। স্বীকৃতিটি অবশ্যই তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে। স্বীকৃতিটি অবশ্যই স্বীকৃতিটিতে অবশ্যই কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে হতে হবে। সম্পত্তি অথবা কি অধিকারের দায় সম্পর্কে হতে হবে। এমন লেখেন, এমন সম্পত্তি সম্পর্কে বিদ্যমান দায় সম্পর্কে প্রাপ্তি স্বীকার হতে হবে এবং ওই সম্পত্তির দায় সম্পর্কে স্বীকৃতিটা হতে হবে। 5 নম্বর পয়েন্ট আন্ডারলাইন করেন, স্বীকৃতিটি পাওনাদারের নিকট না করে অন্য কোনো ব্যক্তির নিকট করলেও তার স্বীকৃতি বলে গণ্য হবে। বুঝেন? টাকা পাবে যে, তার কাছে এসে আপনি স্বীকৃতি করার নাই, করছেন কার কাছে? আর একজনের কাছেই করলেন। বাট আপনি যদি লিখি দেন যে অমুক আমার কাছে টাকা পাবে, এই যে আমি লিখিত দিয়ে গেলাম, স্বাক্ষরিত করে গেলাম, তবুও এটা 19 ধারায়
লিখিত প্রাপ্তি স্বীকার বলে গণ্য হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে একটা বিধান দেখেন, আমরা বলছি যে স্বীকৃতিটি লিখিত হতে হবে আর কি হইতে হবে, স্বাক্ষরিত হতে হবে। এখন যদি এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখেন বা কেউ একটু নোট নিতে পারেন, সেটা হলো যে যে স্বাক্ষরিত করার সময় যদি তার তারিখ না থাকে, স্বাক্ষর করছে ঠিকই, জমুক আমার কাছে ছিল কিন্তু তারিখ নাই, তাহলে কি হবে? তাহলে এটা ওই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এটা লেখেন, যদি তারিখ লিখিত স্বীকৃতিটিতে তারিখ উল্লেখ না থাকলে মৌখিক সাক্ষ্য দ্বারা উক্ত তারিখের বিষয়টি প্রমাণ করা যাবে। দেখেন, লিখিত প্রাপ্তি স্বীকারটিতে বা স্বীকৃতিটিতে তারিখ উল্লেখ না থাকলে, তারিখ উল্লেখ না থাকলে মৌখিক স্বীকৃতি দ্বারা, মৌখিক সাক্ষ্য দ্বারা, সরি, মৌখিক সাক্ষ্য দ্বারা, মৌখিক সাক্ষ্য দ্বারা, মৌখিক সাক্ষ্য দ্বারা উক্ত তারিখের বিষয়টি প্রমাণ করা যাবে। বুঝতে পারছেন? যদি স্বীকৃতি সে দিয়ে গিয়েছে কিন্তু সেখানে তারিখের বলে বলে লেখে নাই বা তারিখ লেখে নাই, তাহলে প্রমাণ করা যাবে ওই জায়গায় যে সকল লোক উপস্থিত ছিল বা যাদের সামনে সে স্বীকৃতিটা দিয়েছে তাদের মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। আর এখন আমাদের মানে প্রযুক্তির কল্যাণে আমাদের ওই যে কোনো জিনিস করার সাথে সাথে অডিও ভিডিও একটা মানে ভিডিও করে রাখতে হবে। আবার এগুলার আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। এখন আবার ওই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এমন হয় যে 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 যা করে নাই সেটা দেখা গেলো ভিডিওতে তাই করে ফেলছে। দেখেন, এছাড়া তামাদি আইন 1908-এর 20 ও 21 ধারায় স্বীকৃতির ফলাফল সম্পর্কে আলোচনা করছে। শুনেন, যদি দেখেন যে আপনার এই 19 ধারার প্রশ্নটা আসছে মার্ক মাত্র 5, তাহলে 20 আর 21 অত বিস্তারিত লেখার দরকার নাই, হালকা একটু একটু লিখে দিব। কিন্তু নাম্বার যদি দেখা যায় যে এই লিখিত প্রাপ্তি স্বীকারের প্রশ্ন আসছে, নাম্বার হচ্ছে আপনার 7, 8 বা 10, তাহলে সেই ক্ষেত্রে আমি 20, 21 বিস্তারিত লিখে দেব। তো আমরা 20 ধারাটা দেখি, দেখেন, ধারা 20, ঋণ বা উত্তরাধিকার সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল। তামাদি আইনের 20 ধারায় ঋণ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে সুদের কারণে অর্থ পরিশোধের ফলাফল নিয়ে 20 ধারায় আলোচনা করা হয়েছে। এমন অর্থ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে, আন্ডারলাইন করবেন, কোনো অর্থ পরিশোধ করা হলে, ওই যে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে কোনো অর্থ পরিশোধ করা হলে উক্ত পরিশোধের তারিখ হতে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আপনি এখানে একটা উদাহরণ দিতে পারেন, ওই যে অমুক অমুকের কাছে টাকা পাই, 1 বছরের মধ্যে টাকা না দিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা, 1 বছরের মধ্যে টাকা দেয় নাই, তখন মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হলো। 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে, দেখা গেল 2 বছরের মধ্যে সে কোনো মামলা করে নাই, 2 বছর পরে এসে সে কিছু সুদ দিচ্ছে অথবা আসল। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই সে যদি ওই সময়ের মধ্যে কোনো আসল দেয় অথবা ঋণ কোনো সুদ দেয়, তাহলে নতুন করে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। এক, ঋণ বা উত্তরাধিকার সূত্রে ঋণ পরিশোধিত হতে হবে। ঋণ বা উত্তরাধিকার সূত্রে, এই উত্তরাধিকার শব্দটা কেটে দেন, এটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, লিখবেন যে ঋণ বা সুদ পরিশোধিত হইতে হবে। ঋণ বা কি? সুদ পরিশোধিত হইতে হবে। উক্ত ঋণ, ওই উত্তরাধিকার কেটে দেন, উক্ত ঋণ বা সুদ পরিশোধের জন্য নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে এমন অর্থ পরিশোধ হতে হবে। উক্ত ঋণ, আবার উত্তরাধিকার কেটেন, উক্ত ঋণ বা উত্তরাধিকার, উক্ত ঋণ বা সুদ যে ব্যক্তি পরিশোধ করতে বাধ্য সে অথবা তার যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি উক্ত ঋণ বা সুদ পরিশোধ করেছে। মানে সে স্বয়ং এসে পরিশোধ করতে পারে অথবা তার কে প্রতিনিধি এসে পরিশোধ করতে পারে। পুরো টাকা দিয়ে দিছে না, পুরো টাকা দিয়ে দিলে তো ঝামেলা শেষ হয়ে যায়। দেখেন, উক্ত ঋণ বা সুদ যে ব্যক্তি পরিশোধ করেছে তার কর্তৃক, আন্ডারলাইন করবেন, লিখিত বা স্বাক্ষরিত হবে
বা অন্যের লিখিত হলেও তৎকর্তৃক স্বাক্ষরিত প্রাপ্তি স্বীকার থাকবে। তো এই বিষয়ে যে এই যে যে মানে এটাও কি হবে, লিখিত কি হতে হবে, স্বাক্ষরিত হতে হবে। তাহলে তাহলে এখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, তাহলে 19 ধারায় লিখিত যে প্রাপ্তি স্বীকার, এটা যে কোনো ধরনের মামলার ক্ষেত্রে হতে পারে, কিন্তু 20 ধারার যে মামলাটা সেটা কি মামলা হইতে হবে, ঋণের মামলা বা অর্থের মামলা হতে হবে। এবার আমরা চলে আসি 21 ধারা। ধারা 21, দুই বা ততোধিক ব্যক্তি, আন্ডারলাইন করবেন, একত্রে ঋণ গ্রহণ করলে একজনের স্বীকৃতি অপর ব্যক্তির বিরুদ্ধে বাধ্যকর হবে না, যদি না অপর ব্যক্তি আইনত ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে। দুই বা ততোধিক, ধরেন দুইজনে মিলে ঋণ নিবে, এখন একজন স্বীকৃতি দিল, এই এই স্বীকৃতিটা কি আরেকজনের উপরে বাধ্যকর হবে কিনা? বাধ্যকর হতে পারে যদি তাদের মধ্যে ওরকম সম্পর্ক থাকে, তারা যৌথ পরিবারের সদস্য বা তারা এক কোম্পানির সদস্য, তাহলে বাধ্যকর হতে পারে। কিন্তু তারা যদি তাদের মধ্যে ওরকম সম্পর্ক না থাকে তাহলে বাধ্যকর হবে না। উদাহরণ পড়লে বিস্তারিত বোঝা যাবে। অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন নাকি বেঁধে বেঁধে আসে? হ্যালো? ক্লিয়ার শোনা যাচ্ছে, হঠাৎ একটু আচ্ছা একটু ঠিক আছে, সমস্যা ছিল স্যার। ধন্যবাদ। দেখেন, উদাহরণ দেখেন, ধরা যাক বাবু এবং প্রকাশ হিন্দু এজমালি পরিবারভুক্ত দুই ভাই। এজমালি বুঝেন? মানে একসাথে আছে বা যৌথ পরিবারভুক্ত দুই ভাই, কে কে, বাবু আর প্রকাশ। তারা মাসুদ মহাজনের কাছ থেকে দলিল সম্পাদন করে 1980 সালের 1 জানুয়ারি 500 টাকা ধার নাই। হ্যাঁ, কয় টাকা ধার নাই? 500 টাকা। কার? মাসুদ মহাজনের কাছ থেকে 1980 সালের কত তারিখ? 1 জানুয়ারি। দলিলে এরকম শর্ত ছিল যে উক্ত টাকা 1 বছরের মধ্যে সুদ সহ পরিশোধ করা হবে। তারা যখন 500 টাকা ধার নেয় তখন ওখানে তো একটা লিখিত দিয়ে নেওয়া হয়েছে, এক টার্মস এন্ড কন্ডিশন আছে। তারা তাদের দলিল এভাবে লিখছিল যে আমরা এই টাকা সুদ সহ পরিশোধ করব কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। এমত অবস্থায় বাবু এবং প্রকাশ যদি দলিলের শর্ত অনুযায়ী 1981 সালের 1 জানুয়ারির মধ্যে সুদ সহ টাকা পরিশোধ না করে, তবে তাদের বিরুদ্ধে মাসুদের মামলা করার কারণ উদ্ভব হবে। কারণ টাকাটা তো নিছিল 1980 সালের 1 জানুয়ারি, আর তাদের পরিশোধ করার কথা ছিল 1981 সালের 1 জানুয়ারি। এই এই 81 সালের 1 জানুয়ারির মধ্যে যদি পরিশোধ না করে তাহলে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কেউ যেন 1 জানুয়ারি পড়েন না, হয় 1 জানুয়ারি পড়বেন, ওই ল দিলে পয়লা, আর যদি ল না থাকে তাহলে 1 জানুয়ারি, কথা শেষ। এবং এই ক্ষেত্রে মাসুদকে উক্ত অর্থ আদায়ের জন্য, যেহেতু 81 সালের 1 জানুয়ারি কজ অফ অ্যাকশন হয়েছে, 1984 সালের 1 জানুয়ারির মধ্যে মামলা দায়ের করতে হবে। কারণ 3 বছরের মধ্যে গোনেন, 82, 83, 84, তাহলে 3 বছর শেষ হবে 1984 সালের 1 জানুয়ারিতে। 1 জানুয়ারি হলো সর্বশেষ দিন 1984 সালের। ধরা যাক 1983 সালের 28 ডিসেম্বর তারিখে দেনাদার ভ্রাতাগণ যদি 200 টাকা পরিশোধ করে দেয়, মানে এখনো ধরেন ওই মহাজন মামলা করে নাই, তাহলে পরিশোধ করার সর্বশেষ তারিখ ছিল 84 সালের 1 জানুয়ারি, বাট সে দিল কবে? 83 সালের 28 ডিসেম্বর, 4 দিন আগে প্রায় 200 টাকা পরিশোধ করে দেয়। তবে এই স্বীকৃতির ফলে 1983 সালের 28 ডিসেম্বর তারিখ থেকে দেনাদার ভ্রাতাগণের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ওই জায়গায় ভ্রাতাগণ বলছে, দুইজন দিলে দুইজনের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু যদি এমন হয় শুধুমাত্র বাবু 200 টাকা পরিশোধ করেছে, তবে হিন্দু এজমালি পরিবারের কর্তা স্বরূপ স্বীকৃতি দিলে 21 ধারা অনুযায়ী উভয় ভাইয়ের পক্ষে স্বীকৃতি বলে গণ্য হবে। দুইজনে দেয় নাই, বাবু দিছে, বাট বাবু যদি স্বীকৃতি দেয় যে আমরা দুই ভাই এক পরিবারের সদস্য, আমি তার পক্ষ হইয়া প্লাস আমার পক্ষ হইয়াই 200 টাকা দিয়ে গেলাম, তাহলে কিন্তু যদিও সে একা এসে দিচ্ছে, কিন্তু উভয়ের বিরুদ্ধেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে ওই দিন থেকে। উভয় ভ্রাতাগণের বিপক্ষে তামাদি মেয়াদ নতুন করে শুরু হবে। কিন্তু দুই ভাই যদি পৃথক থাকে
তবে একজনের স্বীকৃতি দ্বারা অপরজনের বিরুদ্ধে তামাদি রক্ষা পাবেন। বুঝতেন? তাহলে আমাদের রুবেল বলেন তো, রুবেল, যে 20 আর 21 ধারার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? 20 আর 21 আছে। কি পার্থক্য আছে বলেন? ভিতরে আছে ঋণ বা সুদ প্রদানকে ফলো করে। যদি আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে থাকি, হুম। সেটা অর্থের মকদ্দমা। হ্যাঁ। সেই ক্ষেত্রে স্যার ওই যেদিন আমি ঋণের টাকা অথবা সুদের কোনো অংশ আমি পরিশোধ করবো, সেদিন থেকে বর্তমান দিবেন নতুন করে শুরু হবে। এটা কত? এটা 20 ধারা। আর আর এখন ধরা হচ্ছে যৌথ পরিবার অথবা ভিন্ন মানে ইন্ডিভিজুয়াল কোনো পরিবার হোক, যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে, নিলে তার বিরুদ্ধে মামলা করার তামাদিবাদ তখন গণনা শুরু হবে যখন যদি লেখা থাকে, যদি কোনো গঠনতন্ত্রে বা কোনো কিছু লেখা থাকে যে না আমরা দুজনে একসাথে নিচ্ছি, একসাথে টাকা পয়সা পরিশোধ করবো, সেক্ষেত্রে একজন দিলে দুইজনের পক্ষেই হবে। আর যদি একজন ওইভাবে লেখা না থাকে, সেক্ষেত্রে একজন দেবে, তারটাই হবে, কিন্তু যে দেবে না তারটাই গণনা শুরু হবে। মানে এটা নির্ভর করে তাদের মধ্যে কি সম্পর্ক সম্পর্ক। আছে। তো এখন আমাদের প্রশ্নের সর্বশেষ অংশ ছিল যে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতির আইনগত বৈধতা। মানে মক্কেলের পক্ষে আইনজীবী যদি স্বীকৃতি দেয়, তাহলে এই স্বীকৃতির কোনো মূল্য আছে কিনা। তামাদি আইনের 19 ও 21 ধারা অনুসারে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো, আন্ডারলাইন করবেন, লিখিত স্বীকৃতি বৈধ হবে এবং উক্ত আইনজীবী যে তারিখে উক্ত স্বীকৃতি স্বাক্ষর করবে উক্ত তারিখ হতে তামাদি নতুন মেয়াদ গণনা শুরু হবে। তাহলে মক্কেলের স্বয়ং নিজে না দিলেও যদি তার আইনজীবী লিখিত দেয়, তবুও কিন্তু এই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 19 ধারায় স্বীকৃত 19 ধারায় স্বীকৃতি স্বাক্ষরিত হওয়া বলতে স্বীকৃতি প্রদানকারী ব্যক্তি স্বয়ং স্বাক্ষর করতে পারে বা তার পক্ষে নিযুক্ত আইনজীবীও স্বাক্ষর করতে পারে। বুঝতে পারছেন? আইনজীবীরও ক্ষমতা আছে, সেও করতে পারে অথবা আপনিও করতে পারেন। তো লিখিত প্রাপ্তি স্বীকার 19, 20, 21 এই তিনটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন বা অফলাইনে যারা আছেন, লিখিত প্রাপ্তি স্বীকার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? তানভীর, বলেন তো লিখিত প্রাপ্তি স্বীকার কাকে বলে? প্রথম পেজে চলে একটা প্রশ্ন আছে। প্রথম পেজে তো না, মানে 2 নম্বর, হ্যাঁ প্রথম পেজেই, প্রথম পেজের 7-এর C নাম্বার প্রশ্নটা দেখেন। 7-এর C, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর বিধান অনুসারে একটি চলমান মকদ্দমায়, পাইছেন? চলমান মকদ্দমায় নতুন বাদী বা বিবাদী পক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। একটা মামলা ধরেন অলরেডি চলমান আছে, এমন সময় যদি নতুন করে বাদী সংযুক্ত করা হয় বা স্থলাভিষিক্ত করা হয়, বা নতুন করে বাদী সংযুক্ত করা হয় বা স্থলাভিষিক্ত করা হয়, তাহলে তাদের ক্ষেত্রে মামলাটা কখন থেকে শুরু হবে এই বিধানটা বলছে আমাদের তামাদি আইনের 22 ধারায়। কত ধারায়? 22 ধারায়। ধরেন আপনাদের এই লিখিতর জন্য আমি ওটা পড়াই নাই, বাট আমরা যখন প্রিলিমিনারি এমসিকিউ ক্লাস করছিলাম তখন আপনাদের মনে আছে একাদেশের 10-এর 1 বিধিতে, একাদেশের 10-এর 1 বিধিতে যদি ভুল বাদীর নামে মামলা করা হয়, তাহলে আদালত বাদী স্থলাভিষিক্ত অথবা নতুন বাদী সংযোগের নির্দেশ দিতে পারে। আর একাদেশের 10-এর 2 বিধিতে বাদী বা বিবাদী যে কাউরে কর্তন করতে পারে অথবা সংযুক্ত করতে পারে। তাহলে যদি এরকম হলো যে মামলা করার দরকার ছিল যে তানভীর একা বাদী হয়ে মামলা করছে, কিন্তু এই জায়গা তানভীরের সাথে সাথে, মানে যে ধরেন তানভীরের এক ওয়াইফ মামলা করছে যে ভরণ পোষণ আমারে দেয় না, আর একজনেরও একসাথে, যাতে 2 বউ একসাথেই তানভীরের সাথে আছে, তাহলে 2জনটাই ভরণ পোষণ দেয় না, আদালত বললো যে তাইলে এক বউ মামলা করলেও আর এক বউর এই জায়গায় পক্ষভুক্ত হইতে হবে। তাহলে এক বউ ধরেন মামলা করলো 2022 সালে, কিন্তু আর এক বউ পক্ষভুক্ত হয়েছে 2023 সালে, তাহলে ধরে নেওয়া হবে যেদিন থেকে পক্ষভুক্ত হলো সেদিন থেকেই সে মামলাটা দায়ের করেছে। এটা ঠিক একই ভাবে বিবাদীরাও যদি পক্ষভুক্ত করে বা স্থলাভিষিক্ত করে, স্থল মানে হলো যে আছে তার পরিবর্তে আর একজনকে যোগ করা, আনারুল হক সাহেবের বাদ দিয়ে অনুপরে ঢুকানো, এটা হলো স্থলাভিষিক্ত। আর সংযোগ হলো আনারুল হক সাহেব তো আছে, তার সাথে যুক্ত হবে কে? অনুপ।
তাহলে আমাদের তামাদি আইনের 22 ধারায় বলছে ভাই যে বাদী প্রতিবাদী যেদিন থেকে মামলায় যুক্ত করা হলো বা প্রতিস্থাপন করা হলো সেদিন থেকে তাদের ক্ষেত্রে মামলাটা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। বুঝতে পারছেন? একটু পড়ি দেখেন। 2000 এই যে 24 সালের 17 বিজিএস পরীক্ষায় এই 22 ধারার এই প্রশ্ন, এইটুকু প্রশ্ন এসেছে যে একটি চলমান মোকদ্দমায় নতুন বাদী বা বিবাদী পক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। তাহলে এখানে উত্তর হবে কত ধারা? 22 ধারা। দেখেন, একটি চলমান মোকদ্দমায় নতুন বাদী বা বিবাদী পক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব, ইফেক্ট অফ সাবস্টিটিউটিং অর অ্যাডিং নিউ প্লেন্টিফ ফর ডিফেন্ডেন্ট। সাবস্টিটিউটিং মানে একজনের বদলে আরেকজন, আর অ্যাডিং মানে কি একজন তো আছে আর একজনও যুক্ত হবে। তামাদি আইনের 22 ধারায় নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করার প্রভাব আলোচনা করা হয়েছে। 22 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পর কোন নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করা হয় সেই ব্যক্তির ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, পক্ষভুক্তির তারিখ হতে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। কবে থেকে? পক্ষভুক্তির তারিখ হতে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। বুঝতে পারছেন? পক্ষভুক্তি মানে যেদিন থেকে পক্ষভুক্ত করা হয়েছে সেদিন থেকে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে এটা আমাদের পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ যে বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করার ফলাফল তামাদি আইনে কত ধারায় আছে? 22 ধারায়। যেদিন থেকে পক্ষভুক্ত করছে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে বলে গণ্য হবে। তবে এখানে একটা মজার বিষয় আছে, দেওয়ানি কার্যবিধির, এটা হলো প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ, লিখিততে লাগবে না। দেওয়ানি কার্যবিধির 1 আদেশের 10-4 উপবিধিতে বলা আছে যে নতুন করে যদি বিবাদী পক্ষভুক্ত করা হয় তাহলে বিবাদী যেদিন থেকে সমন পাইলো সেদিন থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। যেদিন থেকে কি সমন, আর এই জায়গায় সমনের কথা বলছে না, এই জায়গায় বলছে যেদিন থেকে পক্ষভুক্ত হবে সেদিন থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে গণ্য হবে। তো এই 22 ধারার একটা ব্যতিক্রম আছে, দেখেন 22 ধারা সব ক্ষেত্রেই প্রযোজ্য না। সেটা হলো 22-এর 1 ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না যে ক্ষেত্রে কোনো বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয় নিম্নলিখিত কারণে। মকদ্দমা যদি যথা মকদ্দমা মুলতুবি থাকাকালে, মকদ্দমা মুলতুবি বুঝেন? মামলার কার্যক্রম নাই, মুলতুবি থাকাকালে সত্তার্পণ, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে হলো আপনি আপনার সত্য আর একজনের উপর অর্পণ করছেন, এটা হলো সত্তার্পণ। বা কোনো স্বার্থ হস্তান্তরের কারণে ডিভিলেশন অফ এন ইন্টারেস্ট পক্ষভুক্ত করা হয়। স্বার্থ, ধরেন আপনি আপনার মামলার স্বার্থটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আরেকজনের উপর হস্তান্তর করে দিলেন, এই সকল ক্ষেত্রেই 22 ধারার বিধান প্রযোজ্য হবে না। আর একটা হলো যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয়, যে ক্ষেত্রে যে মামলার বাদী তারে করা হয়েছে কি বিবাদী, আবার যে ক্ষেত্রে বিবাদীকে বাদী করা হয়। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার বাদীকে বিবাদী বা বিবাদীকে বাদী বা স্বামী কেন আসামি এগুলা কেন করা হইলো? বাদীকে বিবাদী বিবাদীকে বাদী এটা করা হলে আপনার সাকসেশন মামলার ক্ষেত্রে অনেক সময় হইতে পারে। সাকসেশন মামলা অনেকে ওই যে এক এক ভাই করে অন্য কয় ভাই বোন রে কি করে বিবাদী করে। এখন কোন মামলার প্রেক্ষাপটে আদালতের কাছে যদি মনে হয় যে এই মামলার বিবাদীর জায়গায় স্থলাভিষিক্ত হবে বাদী আর বাদীর জায়গায় স্থলাভিষিক্ত হবে কে বিবাদী, তাহলে সেই ক্ষেত্রে এই 22 ধারার বিধানাবলী তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে প্রিলিমিনারির জন্য 22 ধারা গুরুত্বপূর্ণ যে মকদ্দমা মুলতবি থাকলে, সত্যার্পণ করলে বা কোনো স্বার্থ হস্তান্তরের কারণে, আর যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয় বা বিবাদীকে বাদী করা হয় তাদের ক্ষেত্রে 22 ধারার বিধানাবলী প্রযোজ্য না। এছাড়া অন্যান্য ক্ষেত্রে বাদী বা বিবাদীকে যদি পক্ষভুক্ত করা হয় যেদিন থেকে পক্ষভুক্ত করা হলো সেদিন থেকে তামাদি মেয়াদ মানে সেদিন থেকে তাদের বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। এটাই কত ধারা? 22 ধারা। শুনেন, আমরা চলে এসেছি 23 ধারা। 23 ধারা কোনো প্রশ্ন নাই, বাট 23 ধারা আপনাদের জানতে হবে। 23 ধারা থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমাদের পরীক্ষার প্রশ্নে যত জায়গায় থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে ধরে নিবেন ওই জিনিসটা আমাদের মূল প্রশ্নের অংশ না, বাট ওই জিনিসটা আমাদের জানতে হবে। ধারা 23 আন্ডারলাইন করেন, অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা বা কন্টিনিউইং ব্রেসেস অফ কন্ট্রাক্ট, বা আর বাংলা বলা যেতে পারে অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল, অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল অ্যাকচুয়ালি 19 ধারার মতোই। 19 ধারায় এসে আপনি লিখিত দিছিলেন, আর 23 ধারায় আসলে মুখে মুখে বলতেছেন। আপনি একজনের কাছে টাকা পান,
সে বললো যে ভাই রোববারে দিব, রোববার থেকে তামাদি মেয়াদ গণনা, রোববারে এসে বলতেছেন যে সামনে রোববার দিব, আবার ওই দিনে এসে বলতেছেন অমুক দিন দিব, যতবার সে ডেট দিবে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা কত? 23। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে তাহলে 23 আর 19-এর মধ্যে পার্থক্য কি? 23 19 অবশ্যই কি হতে হবে? লিখিত মাস্ট, লিখিত, লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে, কিন্তু এখানে আহ লিখিত বাধ্যতামূলক করা হয়নি। একটু পড়ি দেখেন। তামাদি আইন 1908-এর 23 ধারায় তামাদি গণনার ক্ষেত্রে আন্ডারলাইন করেন অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল বা চুক্তি নিরপেক্ষ অবিরাম অন্যায় কাজের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 23 ধারায় বলা হয়েছে অবিরাম চুক্তিভঙ্গের বা চুক্তি নিরপেক্ষ অন্যায়ের ক্ষেত্রে চুক্তিভঙ্গ বা অন্যায়কালীন সময়ের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হতে থাকে। আপনি আপনার ভাষায় লিখবেন যে যতবার সে চুক্তি ভঙ্গ করবে ততবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 23 ধারার উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করবেন, মকদ্দমার বহুত্ব নিবারণ করা। বহুত্ব মানে এক বিষয় নিয়ে যাতে অনেকগুলো মামলা না হয়। এই একই চুক্তি নিয়ে একাধিকবার চুক্তিভঙ্গ করা হলে উক্ত প্রত্যেক চুক্তিভঙ্গের জন্য একাধিক মকদ্দমা দায়ের না করে বরং একটি মকদ্দমায় বিষয়টি নিষ্পত্তি করার সুযোগ 23 ধারায় দেওয়া হয়েছে। বা যে ক্ষেত্রে ধারাবাহিকভাবে কোনো অন্যায় কার্য করা হয় সেক্ষেত্রে এমন সকল ধারাবাহিক অন্যায় কার্য হতে উদ্ভূত সকল ক্ষতির জন্য একটি মকদ্দমায় নিষ্পত্তি করার জন্য 23 ধারা একটি মকদ্দমা দায়ের করার সুযোগ করে দিয়েছে। ধারাবাহিকভাবে অন্যায়, এটা বলা যায় যে আপনারে ধারাবাহিকভাবে অন্যায় হচ্ছে আর এক জিনিস। ধরেন একজন আপনার ট্রেডমার্ক লঙ্ঘন করছে। ট্রেডমার্ক জিনিস কি সেটা আবার একটু বলা দরকার। ট্রেডমার্ক মানে হচ্ছে যে প্রতিটা কোম্পানির ব্যবসার একটা চিহ্ন আছে, পণ্য চিহ্ন, সেটা হচ্ছে ট্রেডমার্ক। দেখবেন যে ওই যে অ্যাপেল কোম্পানির ল্যাপটপ বা মোবাইলের পিছনে আপেলের চিহ্ন আছে, ওটা হচ্ছে তার কি? ট্রেডমার্ক। এখন ধরেন একটা কোম্পানি অ্যাপেলের ট্রেডমার্ক লঙ্ঘন করছে, হুবহু ওরকম আপেল, খাওয়া আপেল দেয় নাই, সে একেবারে ইনটেক আপেলই দেখাইছে, বাট হ্যাঁ পুরো আপেলই দেখাইছে, বাট ওনার আলটিমেট উদ্দেশ্য ছিল সবাই যাতে ভাবে এটা অ্যাপেলের প্রোডাক্ট। তো এরকম সে যদি একদিন ভঙ্গ করে নাই, একদিন করছে, আবার 2 মাস পর একবার করছে, 3 মাস পর একবার করছে, তাহলে এই সকল 3 ভঙ্গের জন্য একটা মামলা করলেই যথেষ্ট, 3টের জন্য 3 মামলা করার দরকার নাই। তো কি এইটা অ্যাপেলের স্টিকার লাগানো, আসল অ্যাপেল না। আসল অ্যাপেল আমার বাসায় আছে, ওটা আবার এই ক্লাস টিলাসের জন্য কাজ হয় না, দাম বেশি, এমনি সাজায় রেখে দিছি আর কি। দেখেন ক্লাস টিলাসে উইন্ডোজ ছাড়া হয় না, দেখেন। তো অবিরাম ওটার সাথে 2টা স্টিকার দিছিল, আমার বাকি আর 2টা ল্যাপটপ আছে, ওই 2টার পিছনে লাগাই দিছি আর কি। দেখেন, দেখেন, তার মানে ল্যাপটপ মোট 3টা আসেন। অবিরাম চুক্তিভঙ্গের উদাহরণ, অবিরাম চুক্তিভঙ্গের উদাহরণ, ক ও খ এর মধ্যে কর্জের বা ধারের টাকা সম্পর্কিত একটি চুক্তি ছিল। কর্জ বুঝেন তো? ধারের টাকা পরিশোধের তারিখ ক চুক্তিভঙ্গ করলো এবং পরবর্তী একটি তারিখে টাকা পরিশোধের দিন দিল। উক্ত তারিখেও সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো এবং পুনরায় তারিখ দিল। ক যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে ধারের টাকা আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ শুরু হবে। তাহলে তানভীর সাহেব বলেন যে আপনি আপনার দৃষ্টিতে এই আমাদের তামাদি আইনের 19 ধারায় এবং 23 ধারায় আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? 19 ধারার ক্ষেত্রে বৈধ প্রতিনিধিও স্বীকার করলে হবে, মনে আছে কিনা? কিন্তু 23 ধারায় কিন্তু বৈধ প্রতিনিধির কোনো কথা বলে নাই। 19 ধারা অবশ্যই লিখিত হতে হবে, 23 ধারা লিখিত হতেও পারে নাও হতে পারে। এ হচ্ছে মোটামুটি পার্থক্য। তো 24 ধারাটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 24 ধারা, ক্ষতিপূরণের মকদ্দমা না, তামাদি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দিলে তো হবে না। এই যে আমরা যে 19 আর 23 পড়লাম, তারা যে স্বীকৃতিটা দিচ্ছিল অবশ্যই এটা দিছে কখন ভাই? তামাদি মেয়াদের আগে। তামাদি মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন পরে এসে স্বীকৃতি দিলে কিন্তু আবার হবে না, বুঝলেন? একই মানে আপনার মনে হইতে পারে যে সে তো 3 বছরের মধ্যে আপনি মামলা করেন নাই,
5 বছর পরে এসে স্বীকার করতেছে যে তুমি আসলে আমার কাছে টাকা পাও, লাভ নাই, তামাদি মেয়াদ কি শেষ হয়ে গেছে। এখন যদি সে টাকা পাও এটা বলে যদি সে ওই যে প্রতিকার বাড়িতে হইলেও অধিকার বাড়িত হয় না, তাহলে তার এবার ওই সিস্টেমে আনতে হবে। বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে আবার হবে। তো 24 ধারাটা একবার বিজিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, ক্ষতিপূরণের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ যখন শুরু হয়। একটু বুঝতে হবে যে 24 ধারায় বলছে যে যখন থেকে আপনার প্রকৃত ক্ষতি শুরু হবে তখন থেকে ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কাজ শুরু হয়েছে কিন্তু আপনার ক্ষতি এখনো হয় নাই। ধরেন একটা বাড়ির উপরিভাগের মালিক তানভীর, নিচের মালিক হচ্ছে অনুপ। তো এখন অনুপ সাহেব 2010 সালে ওই তানভীরের বাড়ির নিচের থেকে খনন শুরু করছে। কয়লা টেলা অন্যান্য উৎপাদিত যা আছে ঘর ঘরের জায়গায় আছে, কিন্তু নিচ থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। এই কয়লা উত্তোলন শুরু করলো কত সালে? 2010 সালে অনুপ শিকার। কিন্তু এই কয়লা উত্তোলনের কারণে তানভীরের বাড়ি ধসে পড়া শুরু হলো 2020-এ এসে। 2020-এ এসে পুরো ধসে পড়ে নাই, মাত্র এক পাশ কি হয়েছে, শুরু হয়েছে আর কি। তো এক্ষেত্রে তানভীর যে ক্ষতিপূরণের মামলা অনুপের বিরুদ্ধে করবে, এটা হলো যখন থেকে প্রকৃত ক্ষতি শুরু হয় তখন থেকে। ধরেন প্রকৃত ক্ষতি শুরু হয়েছিল 20 সালে, আর 24 সালে এসে বাড়িটা পুরোপুরি ধসে গেছে, তাহলে মামলাটা ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ শুরু হবে যখন থেকে ক্ষতি শুরু হয়েছিল, 2020 থেকে। 2020 থেকে যখন একেবারে ধসে গেছে তখন থেকে না, কিন্তু বুঝলেন কিনা? তাহলে 24 ধারা হচ্ছে শুধুমাত্র এক ধরনের মামলার ক্ষেত্রে, সেটা কি, ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন থেকে প্রকৃত ক্ষতি শুরু হয়। তো এখন আপনাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, বলেন তো, যে তানভীর তো দ- মালিক যখন, অনুপ তো 2010-এ সেই কয়লা খনন শুরু করছে। এখন তানভীর যদি আশঙ্কা করে যে যে কোনো সময় আমার বাড়ি ধসে আমি তো মাটির নিচে চলে যেতে পারি, কিন্তু যখন ধসা শুরু হবে তখন থেকে না ক্ষতিপূরণের মামলা করবে। বাট আপাতত তানভীরের কি প্রতিকার আছে? হ্যাঁ, হ্যাঁ, কি মামলা করতে পারে? নিষেধাজ্ঞা আছে, যাতে এটা আমার ক্ষতির আশঙ্কা আছে যাতে এটা না হয়। ঠিক আছে। আর যদি আপনি ক্ষতিপূরণের মামলাই করতে চান তাহলে এটা করতে হবে কখন? আশঙ্কা না, যেদিন থেকে প্রকৃত ক্ষতি শুরু হবে। আশঙ্কা তো, আশঙ্কা মানে কি, এখনো কিন্তু সংখ্যা দেখা যায় নাই। আপনারা যারা ওই ঢাকা গেছেন তো অবশ্যই দেখবেন যে ওই আমাদের বসুন্ধরা সিটির অপোজিটে কারওয়ান বাজার মেইন রোডের পাশে একটা হোটেল আছে, সুন্দরবন হোটেল। তো ওই সুন্দরবন হোটেলের পাশে আর একটা বিল্ডিং এর কাজ হচ্ছিল একেবারেই ঘেঁষে। তো ওরা ওই পাইলিং এর সময় ওই পাশে কোনো বিল্ডিং টিল্ডিং থাকলে যে সিকিউরিটি পদক্ষেপ নিতে হয় এগুলা কিছু করে নাই, যে কারণে ওই সুন্দরবন হোটেল একটু কাত হয়ে গেছে। তাহলে ক্ষতিপূরণের মামলা কখন করবে বলেন তো? ওই কাজ হয়ে যাওয়ার সাথে সাথে। আর যদি ওনারা চিন্তা করতো যে এই পাইলিং এর কারণে আমার বিল্ডিং যে কোনো সময় ধসে যাইতে পারে বা কাত হয়ে যেতে পারে, তখন এই মামলাটা করতো কি, নিষেধাজ্ঞা। আমি বুঝছেন? দেখেন, ধারা 24 ক্ষতিপূরণের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ যখন শুরু হয়। তামাদি আইনের 24 ধারায় বলা হয়েছে, বাস্তবিক পক্ষে কতিপয় সুনির্দিষ্ট ক্ষতি সাধিত না হওয়া পর্যন্ত যে কার্য মকদ্দমা দায়েরের কোনো কারণ উদ্ভব করে না, সেই কাজের জন্য ক্ষতি সাধনের মকদ্দমার ক্ষেত্রে যখন ক্ষতি সাধিত হয় তখন থেকে মকদ্দমার তামাদি মেয়াদ গণনা শুরু হয়। এটা আপনার কাছে জটিল লাগতে পারে। আপনি বলবেন যে যখন কোনো ঘটনা শুরু হয়, ঘটনা ঘটার পরে যখন থেকে প্রকৃত ক্ষতি হওয়া শুরু করে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়। কোন মামলার? ক্ষতিপূরণের মামলার। এই জায়গায় সাধারণত দেখেন, কোন অন্যায় সাধিত হওয়ার সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হয়। এই নীতির একটি ব্যতিক্রম 24 ধারার আলোচনা করা হয়েছে। এই ধারার মূল কথা হলো, অন্যায় সাধিত হওয়া হতে সময় আহ মানে অন্যায় সাধিত হওয়াতে সময় গণনা শুরু হবে না, বরং বাদী যে সময় সুনির্দিষ্ট ক্ষতির বা স্পেসিফিক ইনজুরি সম্মুখীন হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এখন আপনি তো ওই কয়লা খোঁড়ারে অন্যায় বলতে পারেন না। কারণ পারেন না কেন? নিচের অংশের মালিক তো সে, তাহলে তার জায়গা থেকে তো সে করতেই পারে। তাহলে সে যে কয়লা খোঁড়া শুরু করলো এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো অন্যায় না। কিন্তু যখন তার এই কার্যের ফলস্বরূপ
প্রকৃত ক্ষতি শুরু হবে তখন থেকে হচ্ছে আপনি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারেন, যে কথাই বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়, 24 ধারায়। উদাহরণ দেখেন, আরিফ একটি বাড়ির মালিক এবং বদরুল উক্ত বাড়ির জমির ভূগর্ভের মালিক। মানে বাড়িটার উপরিভাগের মালিক হচ্ছে আরিফ, আর ভূগর্ভের মালিক হচ্ছে কে, বদরুল। 2000 সালে উক্ত বাড়ির কোনো ক্ষতি না করে বদরুল ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে। মানে উনি উত্তোলন শুরু করছে কত সালে, 2000 সালে, এবং তখন ওই বাড়ির কোনো ক্ষতি টতি কিছু হয় নাই। উক্ত বাড়িটি 2020 সালে এসে ধসে পড়ে। উক্ত বাড়ি ধসে পড়ার সময় হতে আরিফ কর্তৃক ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, অর্থাৎ 2020 সাল হতে তামাদি গণনা শুরু হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, যদি প্রশ্ন এরকম থাকতো যে 2020 সাল থেকে ধসে পড়া শুরু হয়েছে এবং 2024 সালে এসে পুরোপুরি ধসে গেছে, এখন ক্ষতিপূরণের মামলা তামাদি গণনা কখন থেকে শুরু হবে, 2020 সাল থেকে। বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি 25 ধারা। এই 25 ধারাটা আমাদের আরিফ সাহেবের গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যে তামাদি আইনের 25 ধারায় বলছে যে একটা চুক্তি আপনারা ধরেন চুক্তি করছেন। আর আগে তো আমাদের বাংলাদেশে বা এখনো যারা গ্রামে থাকে তারা যে কোনো হিসাব টিসাব বাংলা তারিখ দিয়া করে, জমিতেও দেখা দেখা হলো দলিলেও বাংলা সাল লেখা। এখন আপনার যতই বাংলা সাল হোক না কেন তামাদি মেয়াদ গণনা করা হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে হচ্ছে আমরা এই যে ইংরেজি যে পত্রিকা, মানে ইংরেজি যে ক্যালেন্ডার পঞ্জিকা, সেটাই হচ্ছে কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়, 25 ধারায়। দেখেন, তামাদি আইনের সময় গণনা করলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ ইংরেজি পঞ্জিকা অনুযায়ী গণনা করতে হবে। 1982 খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরি ইংরেজি পঞ্জিকা সংস্কার করেন এবং সেই সময় হতে ইংরেজি পঞ্জিকা অর্থাৎ ইংরেজি সন তারিখ গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে খ্যাত। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এটা কত সালে, 1900 কত সালে, 83 সালে। দেখেন, ধরা যাক বাংলা 1386 সালের 25শে বৈশাখ রহিম করিমের নিকট থেকে হতে 1000 টাকা কর্জ নিয়েছিল। ওই টাকা আপোষে না দিলে করিমকে রহিমের বিরুদ্ধে টাকা নেওয়ার তারিখ হইতে 3 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা তো আমরা জানি। টাকা পয়সা না দিলে মামলা করতে হবে 3 বছরের মধ্যে। বাংলা সাল অনুযায়ী 1989 সালের 15ই বৈশাখের মধ্যে মামলা করলে সবসময় তামাদি মেয়াদ রক্ষা না হতে পারে। এই ক্ষেত্রে 1386 সালের 15ই বৈশাখ ইংরেজি যে তারিখ ছিল সেই তারিখ হতে ইংরেজি পঞ্জিকা অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা করতে হবে। মানে ওই জায়গা তো 1386 সালে 15 তারিখ এলো টাকা অর্জনের, ওই যেদিন টাকা নিছে তারপর থেকে 3 বছরের মধ্যে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু যে টাকা পয়সা হিসাব নিকাশ যা আছে সবকিছু কোন তারিখ অনুযায়ী, বাংলা তারিখে লেখা। কিন্তু এই রিলেটেড যদি কোনো মামলা হয় বা হিসাব নিকাশ করতে হয়, আপনার করতে হবে কোন পত্রিকা অনুযায়ী। আপনি দেখবেন যে ওই অত সালের 25শে বৈশাখ কোন তারিখ ছিল সেই তারিখ থেকে 3 বছরের মধ্যে। জি, দলিলে ইংরেজি তারিখ ব্যতীত বাংলা হিজরি অথবা অন্য যে কোনো ধরনের তারিখ থাকুক না কেন এই একই নিয়ম প্রযোজ্য হবে। শুধু ইংরেজি না, হিজরি টিজরি যে ক্যালেন্ডার থাকুক না কেন মামলা টামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটা, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর যারা প্রিলিমিনারিতে আছেন তাদের এই তামাদি আমাদের পেনাল কোডে আছে যে সময় গণনা হবে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী, একই কথা। বাট দণ্ডবিধি অনুসারে ব্রিটিশ ক্যালেন্ডার, তামাদি আইন অনুসারে কোনটা, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর তানবীরের আইন অনুসারে কোন ক্যালেন্ডার আপনি। তো আগামী দিন ইনশাল্লাহ আমাদের তামাদি আইন শেষ হয়ে যাবে। যাদের কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন করতে পারেন, না হলে আজকে এই পর্যন্ত এই ক্লাস। গত বৃহস্পতিবারে কোনো শীট দেই নেই, শুধু এমনি আলোচনা করছি।